Hello everyone, my name is Anaf. I'm an IELTS reading instructor from QED IELTS. আজকে আমরা নিয়ে এসেছি IELTS রিডিং এর 7 দিনের কমপ্লিট স্ট্র্যাটেজি, যেটা ফলো করলে আপনাদের IELTS রিডিং এর জন্য একটা কমপ্লিট মোমেন্টাম ক্রিয়েট হয়ে যাবে, যা ফলো করলে আপনার যে মোমেন্টামটা ফিউচারে অনেক সাহায্য করবে। তো IELTS রিডিং এর ফুল রিক্যাপটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন। তো চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। প্রথমে বুঝে নিন IELTS রিডিং কি। IELTS রিডিংয়ের যে ব্যাপারটা, IELTS রিডিংয়ে দেখবেন যে 3টা প্যাসেজ থাকে, মোট 40টা প্রশ্ন আনসার করা লাগবে 60 মিনিটে। হ্যাঁ, 3টা প্যাসেজ থাকবে। 3টা প্যাসেজ দেখবেন যে হচ্ছে 3000 থেকে 2700 থেকে 2700 থেকে 3000 শব্দের এক একটা প্যাসেজ। এই প্যাসেজগুলো দেখবেন যে পুরোপুরি রিডিং পড়া একদমই পসিবল না। আপনার এই প্যাসেজগুলো থেকে 60 মিনিটের মধ্যে 40টা প্রশ্নের আনসার দেওয়া লাগবে। তো চেষ্টা করবেন যে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট একটা কিছু ব্যাপার আছে, তা বাদে হচ্ছে কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না উত্তর ট্রান্সফারের জন্য। এই উত্তর ট্রান্সফারের যে ব্যাপারটা, আপনি যখন হচ্ছে সব কয়টা শেষ করে ফেলবেন, সব কয়টা প্যাসেজ দেখলেন, আনসারগুলো মাথার মধ্যে নিলেন, আপনার ট্রান্সফার করার জন্য কিন্তু এক্সট্রা সময় দেওয়া হবে না। ওই 60 মিনিটের মধ্যেই আপনার আনসারগুলো ট্রান্সফার করা লাগবে। তা বাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে IELTS রিডিংয়ে আপনাকে পুরোটা বুঝতে হবে না, ঠিক আছে? এটাই সিক্রেট, পুরোটা বুঝতে হবে না। এটা একটা সার্চিং টেস্ট, আপনাকে শুধু উত্তর খুঁজে বের করতে হবে, এটাই মূল সিক্রেট। উত্তর খুঁজে খালি বের করতে হবে। যে আপনার হচ্ছে মনে করেন যে স্কিমিং, স্ক্যানিং যত ধরনের ব্যাপারগুলো আছে, আপনি রিডিংয়ের মাধ্যমে পুরাটুকু বোঝার দরকার নেই। পুরা প্যাসেজ আপনার বোঝা লাগবে না। আপনি যদি খালি টাইটেলটা দেখেন, হেডিংটা দেখেন আর শেষের লাইনটা পড়েন, তাইলে আপনি দেখবেন যে পুরা রিডিংয়ের মানে পুরো প্যাসেজটা আপনার মাথার মধ্যে এমনি একটা ফোরশ্যাডোয়িং হয়ে যাবে, একটা কনটেক্সট এসে পড়বে। ওই কনটেক্সটের মাধ্যমে আপনি দেখবেন যে মাঝখানে কোনো কিছু আনসার থাকতে পারে। আপনার কিওয়ার্ডগুলো যদি দেখেন, তাহলে কিওয়ার্ড থেকে আপনি ডাইরেক্ট আনসার বের করতে পারবেন। তো ওইটার বেসিসে আপনি চেষ্টা করবেন আনসারগুলো ডাইরেক্ট বের করে ফেলতে উইথআউট রিডিং দ্য হোল প্যাসেজ। এটাতে আপনার অনেক টাইম বাঁচবে। চলুন আমরা কন্টিনিউ করি। এখন যারা শূন্য থেকে শুরু করবেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা, আপনাদের সে একটা মোমেন্টাম ক্রিয়েট করে দেওয়ার জন্য, যেটা আপনাদের ফিউচারে সাহায্য করবে। আপনার 7 দিনের লক্ষ্য হবে ভয় কমানো। ভয়ের ব্যাপারটা আমি বুঝতে পারতেছি, কারণ আপনি নতুন একটা এক্সাম দিতেছেন। আপনি সিডি এক্সাম যদি দিয়ে থাকেন, এর আগে মনে করেন যে মক টেস্ট যেগুলো দিচ্ছেন ওইগুলো সেম টু সেম নাও হতে পারে। আপনার পোর্টালটা ডিফারেন্ট হতে পারে। পোর্টালটা ডিফারেন্ট হইলে কি দেখে একটু ভয় পেয়ে যেতে পারেন যে আচ্ছা ঠিক আছে, আমি যেরকম মক টেস্ট দিচ্ছিলাম ওইরকম না। তো আমি বলবো যে সে ভয়টা আর কি মেনটেন করার জন্য, আর যেটাই আসবে ওটার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাওয়া। তা আমাদের বেসিক টেকনিক শেখা। বেসিক টেকনিকগুলো শিখলে দেখবেন যে হচ্ছে আপনি এমনি হচ্ছে ভয় চলে গেছে। তো হচ্ছে ওই বেসিক টেকনিকগুলো হচ্ছে আপনি দেখে যাবেন। এর আগে আমাদের আর কিছু ভিডিও আছে 5টি টেকনিক 10টি টেকনিক নিয়ে, যেগুলো ফলো করলে আপনাদের ওই ব্যান্ড 8 ব্যান্ড 9 গ্যারান্টি হবে। তার বেসিসে প্রত্যেক দিন অভ্যাস করবেন, প্রত্যেক দিন এই রিডিংয়ের অভ্যাসটা করবেন। প্রত্যেক দিন হচ্ছে দেখবেন যে আপনার যে প্যাসেজগুলো, ওই প্যাসেজগুলো রিডিংয়ের সময় আপনাদের হচ্ছে কী কী সমস্যা হইতেছে, আপনি সিনোনিমগুলো ধরতে পারতেছেন নাকি, কিওয়ার্ডগুলো ধরতে পারতেছেন নাকি, কোয়েশ্চেনের আনসারগুলো বের করতে পারতেছেন নাকি, এগুলো চেষ্টা করবেন যে বের করে জাস্ট হচ্ছে প্র্যাকটিস করতে থাকতে। যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। চলুন এই আমরা কন্টিনিউ করি। প্রথম 7 দিনের জন্য আপনার লাগবে যেগুলো প্রয়োজনীয়, আপনার দরকার, ক্যামব্রিজ আইএলস বই 15 থেকে 20 যে কোনো একটা, ঠিক আছে? এই ক্যামব্রিজ আইএলসের বই আপনি 15 থেকে 20-এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করেন, ওইটার মধ্যে সব প্র্যাকটিস প্রবলেম আছে, ওইগুলো আপনি ফলো করতে পারবেন। ফলো করে করে আমাদের সাথে আর কি এই 7 দিনে মেনটেন করতে পারবেন। এই 7 দিনের মধ্যে আপনার রিডিংয়ে একটা আইডিয়া হয়ে যাবে যদি 15 থেকে 20-এর মধ্যে এই ক্যামব্রিজ বইগুলো আপনি পড়েন। বিশেষ করে হচ্ছে রিডিংয়ের ক্ষেত্রে যখন আপনি দেখতেছেন রিডিংয়ের হচ্ছে কোশ্চেনগুলো, আনসারগুলো, রিডিংয়ের প্যাসেজগুলো কীরকম আসতেছে, প্যাসেজ 1 যে হচ্ছে 2-এর থেকে সহজ, প্যাসেজ 3 যে সবচেয়ে কঠিন, এগুলোর ব্যাপারে আপনার একটা নলেজ হবে যে আসলে কীরকম কঠিন বা হচ্ছে কীরকম সহজ। তো এটার জন্য আমি বলবো যে সে ক্যামব্রিজ আইএলসের বইটা খুবই ইম্পর্ট্যান্ট। তার মধ্যে একটা নোটবুকটা হচ্ছে আপনার সব ধরনের ভুল ঠিক করার জন্য। আপনার যত ধরনের মনে করেন যে হচ্ছে সমস্যা হয়ে থাকতে পারে, যত ধরনের হচ্ছে মনে করেন যে আপনি সিনোনিম ধরতে পারতেছেন না, কোনো ওয়ার্ডের মিনিং আপনি জানেন না, বা হচ্ছে কোনো কিওয়ার্ড হচ্ছে আপনার মাথার মধ্যে আসতেছে না, তো ওইগুলো আপনি নোটবুকে লিখে রাখবেন যাতে আপনার প্রবলেমটা পরে সলভ করতে পারেন। চেষ্টা করবেন যে ওই নোটবুক থেকে দেখে তারপর হচ্ছে আস্তে আস্তে যে প্রবলেমগুলো ওগুলো ঠিক করবেন। হাইলাইটার দিয়ে হচ্ছে আপনি বইয়ের মধ্যে দাগায় রাখতে পারবেন যে এই জায়গায় আমার প্রবলেমটা হয়েছিল,
তো এর পরের বার যখন হচ্ছে আপনি আবার যখন মক টেস্ট বা হচ্ছে এই বইটা খুলবেন তখন দেখবেন যে আচ্ছা ঠিক আছে এই ভুলটা আমার হইতেছে বারবার, আমি এই ভুলটা ঠিক করার চেষ্টা করব। তা বাদে টাইমার মোবাইলে, আমি বলবো যে সে মোবাইলের টাইমারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্যাসেজ 3টা থাকে, আপনার সময় থাকবে 60 মিনিট। প্যাসেজ 3টা থাকবে, সময় থাকবে 60 মিনিট, আর 40টা কোশ্চেন আনসার করা লাগবে। 40টা কোশ্চেনে আনসার লেখার জন্য কিন্তু আপনাদের এক্সট্রা টাইম দেওয়া হবে না। সো চেষ্টা করবেন টাইমটা মেনটেন করার জন্য। টাইমটা কীভাবে ভাগ করতে পারেন, টাইমারটার আসলে কাজ যেটা, যে হচ্ছে 15 থেকে 18 মিনিট হচ্ছে ফার্স্ট প্যাসেজের জন্য, 18 এই সময়টার মধ্যে আপনি ফার্স্ট প্যাসেজটা শেষ করবেন। এরপর সেকেন্ড প্যাসেজের জন্য আবার 16 থেকে 19 মিনিট, থার্ড প্যাসেজের জন্য হচ্ছে 22 থেকে 25 মিনিট, এরকম করে মেনটেন করবেন। থার্ড প্যাসেজের জন্য 22 থেকে 25 মিনিট কেন? কারণ থার্ড প্যাসেজটা সবচেয়ে কঠিন হয়। ওইটার বেসিসে আপনি চেষ্টা করবেন যে হচ্ছে থার্ড প্যাসেজটা যাতে আপনি আগায় যেতে পারেন। থার্ড প্যাসেজটা আগায় যাওয়ার জন্য আপনার প্যাসেজ 1 আর প্যাসেজ 2 একটু সুন্দরভাবে দেখা লাগবে, একটু তাড়াতাড়ি দেখা লাগবে। প্যাসেজ 1 আর প্যাসেজ 2 সবচেয়ে ইজিগুলো যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করে যান, তাহলে দেখবেন পরীক্ষার হলে যে প্যাসেজ 1 আর 2 অনেক তাড়াতাড়ি শেষ করে ফেললেন, প্যাসেজ 3 এর জন্য আপনার অনেক সময় আছে, আস্তে ধীরে নিখুঁতভাবে আপনার সব আনসার বের করে করতে পারবেন, আনসার করতে পারবেন। তা বাদে আমাদের রয়েছে ফ্রি পিডিএফ, যা আপনাদের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া হবে। ওই ডিসক্রিপশন লিঙ্কে আপনি দেখবেন যে একটা ফ্রি পিডিএফ দেওয়া আছে আপনাদের হচ্ছে এই 7 দিনের প্রিপারেশনের জন্য। এগুলো ফলো করলে আপনাদের দেখবেন যে একটা মোমেন্টাম ক্রিয়েট হয়ে গেছে। চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি। ডে 1 ফাউন্ডেশন অ্যান্ড মাইন্ডসেট, সময় 1 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, ফার্স্ট দিনে খালি 1 ঘন্টা 30 মিনিট সময় রাখবেন এই ফাউন্ডেশন আর মাইন্ডসেটটা ক্রিয়েট করার জন্য। আপনি আবারও মাত্র শুরু করতেছেন, তো আপনাদের গতিটা ঠিক রাখা লাগবে। আপনাদের যে হচ্ছে ফাউন্ডেশনটা, এটা বিল্ড করা শুরু করতে হবে। হ্যাঁ, তো আইএলটিএস রিডিংয়ের ফরম্যাট বুঝুন যে 15 মিনিট। এতে আইএলটিএস রিডিংয়ের ফরম্যাট হচ্ছে 15 মিনিট। প্রথম 30 মিনিট হচ্ছে শুধু একটা প্যাসেজ পড়ুন। হ্যাঁ, প্রথম 30 মিনিট খালি একটা প্যাসেজ পড়ার জন্য, কোনো প্রশ্ন না করুন আর শুধু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, কোনো প্রশ্ন করবেন না, শুধু বোঝার চেষ্টা করবেন। তা বাদে পরের 45 মিনিট প্রশ্ন টাইপ শিখুন, ট্রু ফলস নট গিভেন। হ্যাঁ, 45 মিনিটটা ওই যে প্রশ্ন কী ধরনের হতে পারে, প্রশ্ন আপনার ট্রু ফলস নট গিভেন হতে পারে, প্রশ্ন আপনার এমসিকিউ টাইপের হতে পারে, প্রশ্ন আপনাদের এমন হতে পারে যে হচ্ছে ওই তো জাস্ট লেখা লাগবে আর কি। লেখালেখির সময় আপনি দেখবেন যে হচ্ছে আপনি বানান ঠিক করতেছেন নাকি, স্পেলিং ঠিক আছে নাকি, বা হচ্ছে ঠিক আছে নাকি, এই যে গ্রামার ঠিক আছে নাকি। প্রশ্ন অনেক ধরনেরই থাকতে পারে, তো প্রশ্ন যদি অনেক ধরনের থাকে চেষ্টা করবেন যে হচ্ছে ওই 45 মিনিটে আপনি বের করার জন্য যে কী ধরনের প্রশ্ন থাকতে পারে। তা বাদে শেষে 10টা নতুন শব্দ শিখুন। হ্যাঁ, আপনার হচ্ছে সিনোনিমের যে ব্যাপারটা, অনেকে দেখবেন যে হচ্ছে ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে এই হচ্ছে অনেক ধরনের কনফিউশন হয়। এই কনফিউশনটা দূর করার জন্য যে সিনোনিমের যে ব্যাপারটা, এটা আস্তে আস্তে আপনাদের শিখতে হবে। সিনোনিম শেখার জন্য আপনার ওয়ার্ড শেখা লাগবে। তো শেষে সবসময় 10টা নতুন শব্দ লিখুন, আর ওই শব্দগুলো বারবার দেখবেন। শব্দগুলো না বুঝলে ওগুলো মিনিংগুলো খুঁজে বের করবেন। মিনিংগুলো খোঁজার পর তারপর সিনোনিম বের করবেন। সিনোনিমগুলো জাস্ট প্র্যাকটিস করতে থাকবেন আস্তে আস্তে করে, দেখবেন যে আপনাদের ট্রু ফলস নট গিভেন এগুলোতে কোনো প্রবলেম হবে না। তা আমাদের হয়তো তাদের সিনোনিম এগুলো বের করবেন। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, হেডিংস, এগুলো হচ্ছে 45 মিনিটের মধ্যে আপনি ট্রাই করবেন যে হচ্ছে সব ধরনের সমস্যা আর কি বের করে নিতে পারতেছে নাকি। নেক্সট কোয়েশ্চেন, ডে 2 হচ্ছে স্কিমিং আর স্ক্যানিংয়ের জন্য। এই স্কিমিং আর স্ক্যানিংয়ের টেকনিকটা আপনার পুরা দিন ওই তো মাত্র 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা খালি স্কিমিং আর স্ক্যানিংটা প্র্যাকটিস করবেন। স্কিমিং আর স্ক্যানিংয়ে কীভাবে প্র্যাকটিস করবেন, পুরো একটা প্যাসেজ দেওয়া থাকবে। আবার যেটা বলতেছি, প্যাসেজ কিন্তু পুরাটুকু পড়ে আপনি শেষ করতে পারবেন না। 2700 থেকে 3000 ওয়ার্ডের প্যাসেজগুলো আপনি কখনো পড়ে শেষ করতে পারবেন না 60 মিনিটে। এটার কারণে জাস্ট হচ্ছে কোয়েশ্চেনগুলোর জন্য আপনার যতটুকু দরকার অতটুকু খালি খুঁজে বের করতে হবে। তো ওইটার জন্য কী করা যেতে পারে, স্কিমিং আর স্ক্যানিং। স্কিমিং কীভাবে করবেন, টাইটেলটা দেখবেন, হেডিংটা দেখবেন, প্রথম শেষের লাইন পড়া। এই যে প্রথম আর শেষের লাইনটা পড়তে পারেন, টাইটেল দেখতে পারেন, হেডিং দেখতে পারেন। এগুলো দেখার পরে আপনি একটা কনটেক্সট পাবেন যে স্টোরিটা কী নিয়ে বা কোথায় যাইতেছে। তো এটার বেসিসে পরে আপনি আনসার দিতে পারেন। তা বাদে হচ্ছে স্ক্যানিং হচ্ছে কীভাবে করবেন, কিওয়ার্ড দেখবেন। কিওয়ার্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো আছে কী হইতে পারে, নেম হইতে পারে, ইয়ার হইতে পারে, তারপর আবার হচ্ছে বিভিন্ন ধরনের নাম্বার হইতে পারে,
বিভিন্ন ধরনের নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। এইসব কিওয়ার্ডগুলো যদি আপনি খুঁজে পেয়ে যেতে পারেন কোশ্চেনে, তাহলে দেখবেন রিডিং প্যাসেজে একবার দেখার সাথে সাথেই আপনি স্ক্যান করে কিওয়ার্ডগুলো পেয়ে যাইতেছেন, আর ওই কিওয়ার্ডের আশেপাশেই আপনার কোশ্চেনের আনসারগুলো। তো সবসময় চেষ্টা করবেন এই কিওয়ার্ডগুলো স্ক্যান করে বের করতে। তা বাদে একটা প্যাসেজ নিয়ে প্র্যাকটিস করুন, হ্যাঁ। একটা প্যাসেজে আপনি বারবার স্কিমিং আর স্ক্যানিংটা প্র্যাকটিস করুন। স্কিমিং আর স্ক্যানিং প্র্যাকটিস করতে করতে দেখবেন যে হচ্ছে ফার্স্ট প্যাসেজে ফার্স্ট টাইম হচ্ছে আপনার মনে করেন যে ওই তো 15 থেকে 20 মিনিট লাগছে, তারপর দেখবেন ওটা কমায় এনে 15 থেকে 16 মিনিট লাগছে, কমায় এনে আরও 10 থেকে 12 মিনিট লাগছে, এরকম করে দেখবেন প্র্যাকটিস করতে করতে আরও স্মুথ হয়ে গেছে, আরও সহজ হয়ে গেছে। ভিডিওর ডিসক্রিপশন থেকে আমার স্কিমিং স্ক্যানিং ভিডিও দেখে নিন। এই যে স্কিমিং স্ক্যানিংয়ের যে ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া আছে, ওইটা থেকে আপনি দেখতে পারবেন যে হচ্ছে আরও এক্সট্রা কিছু টিপ যেগুলো ফলো করলে আপনার স্কিমিং আর স্ক্যানিং সহজ হয়ে যাবে। তো ওই অনুযায়ী আগে যাবেন, অবশ্যই হেড স্টার্টটা আপনাকে অনেক হেল্প করবে। আমরা এখন নেক্সট দিনে যাই। 3 নম্বর দিনের জন্য কোয়েশ্চেন ফার্স্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, কোয়েশ্চেন ফার্স্ট অ্যাপ্রোচটা আপনি দেখার চেষ্টা করবেন। সময় হচ্ছে 2 ঘন্টা দিবেন। 2 ঘন্টা দিবেন কোয়েশ্চেন ফার্স্ট অ্যাপ্রোচের জন্য। কোয়েশ্চেন ফার্স্ট অ্যাপ্রোচটা কী? কোয়েশ্চেন ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে কোয়েশ্চেনটা দেখে নেবেন। কোয়েশ্চেনটা দেখে আপনি হচ্ছে কিওয়ার্ডগুলো বের করবেন। যেসব ওয়ার্ড বুঝতেছেন না ওইগুলোতে আন্ডারলাইন করবেন। সিনোনিম বের করবেন। যে সিনোনিম মনে করেন যে হচ্ছে ডিফারেন্ট একটা ওয়ার্ড ইউজ করছে যেটা হচ্ছে আপনার প্যাসেজে, কিন্তু হচ্ছে আপনার কোয়েশ্চেনে ডিফারেন্ট একটা ওয়ার্ড ইউজ করছে, তো ওই সিনোনিমটা ধরার প্র্যাকটিসটা করবেন। ঠিক আছে, আজ থেকে কোনো প্যাসেজ আগে পড়বেন না। ঠিক আছে, আজ থেকে কোনো প্যাসেজ আগে পড়বেন না। কোয়েশ্চেন ফার্স্ট, প্রথমে প্রশ্ন পড়বেন। 2টা প্যাসেজে এই টেকনিক প্র্যাকটিস করুন। হ্যাঁ, 2টা প্যাসেজে এই টেকনিকটা প্র্যাকটিস করুন, আর দেখেন যে কিওয়ার্ডগুলো ধরতে পারতেছেন নাকি, কোয়েশ্চেনে কিওয়ার্ডগুলো ধরতে পারতেছেন নাকি, সিনোনিমগুলো ধরতে পারতেছেন নাকি, কোয়েশ্চেন পড়ে কনফিউশন হইতেছে নাকি রিডিংয়ের মধ্যে। তা বাদে কিওয়ার্ড হাইলাইট করার হচ্ছে অভ্যাসটা করুন। কিওয়ার্ড হাইলাইট যে হচ্ছে আপনি কোয়েশ্চেনের কিওয়ার্ডটা ধরতে পারতেছেন নাকি, নাম, ইয়ার বা হচ্ছে যে কোনো ধরনের নাম্বার, এগুলো ধরতে পারতেছেন নাকি, এগুলো ধরার পর তারপর স্কিমিং আর স্ক্যানিংয়ের মাধ্যমে আপনি প্যাসেজে বের করতে পারতেছেন নাকি, তো এগুলো একটু দেখবেন। হ্যাঁ, তা বাদে দেখি আমরা নেক্সট দিনে যাই। ডে 4-এ আমরা ট্রু ফলস নট গিভেন মাস্টারি করব 2 ঘন্টায়। ট্রু ফলস নট গিভেনের ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এই যে ট্রু আর ফলসে আমি দেখছি যে বেশিরভাগ স্টুডেন্ট অনেক স্ট্রাগল করে। আপনার ট্রু এর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে সিনোনিমের ব্যাপারটা, অনেকে ওয়ার্ড খুঁজে মিনিং বাদ দিয়ে। এখন ওয়ার্ড যদি খুঁজেন তাহলে তো দেখবেন যে হচ্ছে এই মিলতেছে না আর কি প্যাসেজের সাথে, কারণ প্যাসেজে হচ্ছে আপনার প্যারাফ্রেজ করা থাকবে, ডিফারেন্ট ধরনের সিনোনিম ইউজ করা থাকবে, বা অন্য ধরনের সমস্যা হতে পারে। আর হচ্ছে ফলস আর নট গিভেনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার প্যাসেজে মনে করেন যে এক্স্যাক্ট ফ্যাক্টটা দেওয়া নাই। আপনার হচ্ছে ফলস আর নট গিভেনের মধ্যে অনেক কনফিউশন লাগবে। দেখবেন যে হচ্ছে আপনি ফলস আর নট গিভেন দিয়ে আসছেন, নট গিভেনের ফলস দিয়ে আসছেন, শুধুমাত্র একমাত্র কারণ হচ্ছে যে নেভার বা অন্য ধরনের কোনো ওয়ার্ড ইউজ করা ছিল, আপনি ওটা নোটিস করেননি। নেভার, অল দ্য টাইম, এগুলো আপনি নোটিস করেননি। ওইখানে হচ্ছে সিমিলার একটা কিছু লেখা ছিল প্যাসেজে, ওইটার কারণে আপনি হচ্ছে মিস করে দিয়ে আসছেন। এই ধরনের প্রশ্ন সবচেয়ে বড় শত্রু হলো নট গিভেন, যেটা বললাম, যেটার কারণে সবচেয়ে বড় কনফিউশন লাগে। আর শুধু এই টাইপের প্রশ্ন অনেকগুলো সলভ করুন। হ্যাঁ, এই নট গিভেন টাইপের প্রশ্নগুলো অনেকগুলো সলভ করেন, তাইলে আপনি দেখতে পারবেন যে প্যাসেজের মধ্যে কোন জিনিসটা গ্যাপ পড়তেছে, কেন নট গিভেন হইতেছে, আসলে ফলস না কেন নট গিভেন। তো এইটার উপরে আপনি বারবার চেক করতে থাকবেন। বারবার যদি হচ্ছে আপনি প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে আপনি সহজেই ধরতে পারতেছেন যে প্রবলেমটা কোথায়। আমার আলাদা হচ্ছে ট্রু ফলস ভিডিওটা দেখতে পারেন। ট্রু ফলসের যে আলাদা ভিডিওটা আছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওগুলো ফলো করে আপনি দেখবেন যে হচ্ছে প্র্যাকটিস যদি করেন তাহলে দেখবেন 7 দিনে হচ্ছে অনেক ভালো একটা রিক্যাপ হয়ে যেতেছে। তা বাদে এই নট গিভেনের ব্যাপারটা আমি বলবো যে হচ্ছে সবচেয়ে কঠিন, এই নট গিভেন আর ফলসের ব্যাপারটা। চেষ্টা করবেন যে হচ্ছে সবসময় কিওয়ার্ডগুলো দেখার জন্য, যে নট গিভেনে আপনার নেভার বলছে নাকি, ওর হচ্ছে অল দ্য টাইম বলছে নাকি, এনিথিং দ্যাট সাউন্ড সাসপিশিয়াস, এগুলো সবসময় খেয়াল রাখবেন। ওইটা সবসময় বেশিরভাগ সময় দেখবেন যে হচ্ছে হয় ফলস বা নট গিভেন হইতেছে। ডে 5, ম্যাচিং হেডিংস অ্যান্ড ইনফরমেশন। হ্যাঁ, সময় 2 ঘন্টা। এই হেডিংস ম্যাচ করে নাকি, বা হচ্ছে এই যে ইনফরমেশন ঠিকভাবে দেওয়া আছে নাকি, এগুলা জাস্ট খুঁজে বের করা লাগবে। আপনার কনটেক্সচুয়াল ইনফরমেশনটা আস্তে আস্তে শেখা লাগবে। যখন আপনি কোনো বই পড়তেছেন বা মুভি দেখতেছেন, আপনি দেখবেন যে মাঝে মধ্যে আপনার এটা মনে হয় যে ফোরশ্যাডোয়িং,
যে আপনি জানেন যে ফিউচারে কী হইতে পারে, বা এমন একটা ক্যারেক্টার কিছু বলছে আপনি নিজে ধরে ফেলতে পারছেন যে এখন কী হবে। তো এটার বেসিসে আপনার রিডিংটাও এরকম হওয়া উচিত। আপনি যখন বই পড়বেন বা রিডিংয়ে প্যাসেজটা পড়বেন, আপনার এমন মনে হওয়া উচিত যে সাথে সাথে দেখার সাথে সাথে আপনি মনে করেন হেডিংটা পড়ছেন, টাইটেলটা পড়ছেন, শেষের লাইনটা পড়ছেন, আপনার মাঝখানে কোনো কিছু পড়া ছাড়াই আপনি ধরে ফেলতে পারছেন যে এটা এই যে মানে কনটেক্সটটা কী নিয়ে, মানে স্টোরিটা কী নিয়ে, তাহলে আপনার পুরো রিডিংটা করা লাগতেছে না, আপনার 60 মিনিটে অনেক সময় আপনার বেঁচে গেছে। হেডিং ম্যাচ করার টেকনিক, ঠিক আছে? প্যারাগ্রাফের মূল আইডিয়া বের করা আর প্র্যাকটিস ভালোভাবে নোট করা, হ্যাঁ, ভালোভাবে নোট করা, প্যারাগ্রাফের মূল কনটেক্সটটা বের করা, এভাবে আপনি বারবার যদি করতে থাকেন তাহলে দেখবেন আস্তে আস্তে একটা আইডিয়া হয়ে গেছে। আমরা নেক্সট ডেতে যাই, ডে 6, ভোকাবুলারি প্যারাফ্রেজিং ডে, হ্যাঁ, আর সময় এটা 2 ঘন্টা। ভোকাবুলারি আর প্যারাফ্রেজিং খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার ভোকাবুলারি যদি ওয়াইড না থাকে তাহলে আপনার সিনোনিম ধরতে আরও অনেক বেশি কষ্ট হবে। আপনার ভোকাবুলারিটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্ড অনেকগুলো আছে, হ্যাঁ। আমরা অনেক সময় অনেক বাংলা ওয়ার্ডে আর মানে অনেক কিছু আমরা বাংলাই জানি না, ঠিক আছে? তো ওইগুলো দেখবেন আমরা ইংলিশ ওয়ার্ড ইউজ করি, অ্যান্ড ইংলিশ ওয়ার্ডের ক্ষেত্রে এরকম অনেক কিছু আছে যেগুলোর ভোকাবুলারিটা আপনার জানা নাই, ওই ভোকাবুলারিটা আপনার বারবার সার্চ করা লাগতেছে, বা আইডিয়াটা আপনি পাইতেছেন না যে এটা কোন ধরনের ভোকাবুলারি দেখবো এটসেট্রা। কমন কিছু ভোকাবুলারি, কমন কিছু ওয়ার্ডের মিনিংগুলো আপনি যদি একটু বুঝেন তাহলে দেখবেন যে রিডিংটা অনেক সহজ হয়ে গেছে, আপনার সিনোনিমগুলো সহজে ধরতে পারতেছেন কোনো সমস্যা ছাড়া। তা আবার প্যারাফ্রেজিংয়ের যে ব্যাপারটা আমি যে বললাম, ফলস নট গিভেনের জন্য দেখবেন যে কোয়েশ্চেনে একটা জিনিস লেখা আছে কিন্তু ওইটা প্যারাফ্রেজ করে আপনার প্যাসেজের মধ্যে দেওয়া আছে, আপনি যদি প্যারাফ্রেজটা না ধরতে পারেন তাহলে ওই তো নট গিভেন দিয়ে আসবেন ফলস বা ট্রু এর জায়গায়। এখন এই বিষয়টাতে আমি বলবো যে অনেক ঝামেলাযুক্ত। প্যারাফ্রেজিং যদি না বুঝতে পারেন তাহলে দেখবেন যে অনেক নাম্বারই আপনার কাইটে গেছে, রিডিংয়ে বিশেষ করে। আমি বলবো যে সবচেয়ে ভালো উপায় এটা থেকে বাঁচার জন্য 50টা গুরুত্বপূর্ণ শব্দ শিখুন, হ্যাঁ। ইউজুয়ালি যেসব ব্যবহার করা হয় এই ধরনের ওয়ার্ডগুলো আপনার ফার্স্ট মনে কাছে ডে 6-এ 2 ঘন্টা ধরে জাস্ট খুঁজবেন আর দেখবেন, এগুলো মিনিংগুলো জানবেন। কোনো কিছু মনে করেন যে মাথার মধ্যে না আসতেছে, গুগল করে নেবেন। তা বাদে সিনোনিম লিস্ট তৈরি করুন, হ্যাঁ। সিনোনিম লিস্টে আপনার যত ধরনের সমস্যাগুলো আছে, বা যেসব ওয়ার্ড আপনি নতুন শিখছেন, যেসব ওয়ার্ডের মিনিং আপনি নতুন শিখছেন, ওইগুলোর কিছু সিনোনিম বাই করেন আর ওইগুলো নোটবুকের মধ্যে কয়েকটা লিস্ট করেন। তা বাদে একটা প্যাসেজ পড়ে কতগুলো শব্দ প্যারাফ্রেজ করা হয়েছে তা চিহ্নিত করুন। আপনার এই হাইলাইটারটা ওইটা আপনার আইএলটিএস বইয়ের মধ্যে জাস্ট প্যাসেজটার মধ্যে আপনি দাগাবেন, যে কিওয়ার্ডগুলো বা যে সিনোনিমগুলো আপনি ধরতে পারতেছেন না, যে প্যারাফ্রেজিংগুলো করা হয়েছে ওগুলো আপনি দাগায় রাখেন, দাগায় দাগায় প্র্যাকটিস করেন, দেখেন যে প্যারাফ্রেজিং কি আসলে করা হয়েছে নাকি না, আপনার সাথে মিলতেছে নাকি। এটা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট প্র্যাকটিস, কারণ এই প্যারাফ্রেজিংটা যদি আপনি মিলাইতে পারেন তাহলে দেখবেন যে আপনার হয়তো প্র্যাকটিসটা হয়ে যাইতেছে, আপনি নিজে দেখতেছেন যে কোন জিনিসটা প্যারাফ্রেজ করা হয়েছে। আমরা এখন নেক্সট স্লাইডে যাই, ডে 7, লাস্ট ডে, ফুল মক টেস্ট আর রিভিউ, হ্যাঁ। আপনি যতই টেকনিক ফলো করেন, যতই ফলো করেন, যত প্র্যাকটিস করেন, আপনি ফুল এক্সামটা না দেন, বা তো রিডিং সেকশনে অ্যাটলিস্ট যদি ফুল এক্সামটা না দেন, মক টেস্টটা না দেন, তাহলে আপনি বুঝবেন না যে সমস্যাটা কোথায় হইতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার এই সমস্যাটা বোঝা উচিত। আমি বলবো যে এটা তো 2 ঘন্টা 30 মিনিট সময় দিতে জাস্ট ফুল মক টেস্টটা দেওয়ার জন্য। 3টা প্যাসেজ থাকবে, 40টা কোয়েশ্চেন থাকবে 60 মিনিটে, আর তা বাদেও আরও কয়েকটা মক টেস্ট দেবেন এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে। এই মক টেস্টটা দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে কী কী সমস্যা হয়েছে, আপনার সিনোনিমে সমস্যা হইতেছে নাকি, আপনার স্ক্যানিং স্কিমিংয়ে সমস্যা হইতেছে নাকি, আগের যতগুলো প্র্যাকটিস করছেন ওগুলো তো সমস্যা হইতেছে নাকি। যদি সমস্যা হয় তাহলে কি নেক্সট উইকে জাস্ট যেই জায়গায় সমস্যা হয়েছে ওইগুলো আবার রিপিট করবেন, রিপিট করার পরে আবার একটা মক টেস্ট দিবেন, মক টেস্টটা দেওয়ার পরে ওইটা আবার রিভিউ করবেন, রিভিউ করে দেখবেন কী কী নতুন সমস্যা হয়েছে বা পুরাতন সমস্যা আপনার এখনও কন্টিনিউ করতেছে নাকি, জাস্ট ওইগুলো তো ফোকাস করে তারপর আগাইতে থাকবেন। এগুলাই মেনটেন করতে 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 প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে দেখবেন যে একটা অভ্যাস হয়ে গেছে, অ্যান্ড ইউ আর এবল টু কন্টিনিউ ফ্রম দেয়ার। তা আবাদেও কি একটা পুরো একাডেমিক রিডিং টেস্ট দিন। এই একাডেমিক রিডিংয়ের যে অনেকগুলা মক টেস্ট দেখবেন যে অনলাইনে আছে, বা যে আমাদের পিডিএফে আছে বিভিন্ন ধরনের, যেগুলো না আপনার যদি একটু রিডিং করে দেখেন যে ইট উইল মেইনটেইন ইয়োর ইন্টেগ্রিটি অ্যান্ড ইট উইল মেইনটেইন ইয়োর প্র্যাকটিস। ওইগুলো খালি প্র্যাকটিস করতে থাকবেন। আপনার মনে করেন যে
ফুল মক টেস্টের আগে হচ্ছে কিছু রিডিং একসাথে পড়ে যে তারপর মক টেস্টটা দিলেন, তারপর মক টেস্টের মধ্যে হচ্ছে কী কী সমস্যা হইলো এটা আপনি রিভিউ করলেন। 60 মিনিটে অবশ্যই 60 মিনিটে শেষ করা লাগবে। তারপর 1 ঘন্টা ধরে আপনার ভুলগুলো অ্যানালাইসিস করুন। যেটা বললাম 1 ঘন্টা ধরে জাস্ট ভুলগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। হ্যাঁ, ওই 1 ঘন্টা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ওই 1 ঘন্টার মধ্যে আপনার মক টেস্টে যত ধরনের সমস্যা হয়েছে এগুলো আপনি বের করতে পারবেন। এগুলো তারপর পরের উইকে আবার প্র্যাকটিস করতে পারবেন। তো আবার 7 দিন আপনি মেনটেন করতে পারবেন। তো এভাবে আপনি যদি কন্টিনিউ করতে থাকেন আপনার ভালো একটা হেড স্টার্ট হবে। আস্তে আস্তে হচ্ছে যাইতে দেখবেন যে হচ্ছে পরবর্তী উইকে আরও কম ভুল হইতেছে মক টেস্টে, তারপরে আরও কম ভুল হইতেছে মক টেস্টে। এমনি করে যখন আপনি হচ্ছে পরীক্ষা দিতে যাবেন আইএলটিএসে, তখন দেখবেন যে হচ্ছে 8, 8.5, 9 গ্যারান্টিড। কোনো টেকনিক কাজ করছে বা কোনটা কাজ করছে না এটা নোট করুন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো যে হচ্ছে যদি নোট না করেন তাহলে আপনি খেয়াল রাখতে পারবেন না কোন জায়গায় ভুল করতেছেন, কোন জায়গায় সমস্যা হইতেছে। তো আমি বলবো যে সবসময় নোট করে রাখতে, সবসময় দেখতে যে কোথায় সমস্যা হইতেছে আর ওইটা মেনটেন করে জাস্ট আগায় যেতে। And yeah, that brings us the end of 7 days. তারপরে প্রতিদিন যা করবেন এটা রেগুলার স্কেজুয়ালের জন্য সকালে 30 মিনিট ভোকাবুলারি, হ্যাঁ 30 মিনিট যত ভোকাবুলারিটা মেনটেন করবেন, নতুন ওয়ার্ডগুলো শিখবেন, যত ধরনের ওয়ার্ড আছে সব শিখবেন। তার বাদে হচ্ছে বিকালে বা রাতে মেইন প্র্যাকটিস, হ্যাঁ বিকালে বা রাতে মেইন প্র্যাকটিস। এটার কারণ হচ্ছে আপনারা সবাই তো হয় মনে হয় স্টুডেন্ট না, আপনাদের জব আছে, অনেক ধরনের সমস্যা হতে পারে। তো এই জন্য হচ্ছে বিকালে বা রাতের বেলা আপনার যে সময়টা খালি থাকে তখন আপনি প্র্যাকটিস করতে পারেন। তা বাদে ঘুমানোর আগে আজকে কি কি শিখলেন তার 2 মিনিট একটা রিভিউ করেন। হ্যাঁ, কি কি শিখছেন ওটা 2 মিনিট একটা রিভিউ করবেন। ওটার বেসিসে তারপর হচ্ছে সকালবেলা দেখবেন যে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমার এইসব বাকি ছিল, তো এইসব নিয়ে এখন আমি হচ্ছে পড়ি। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা রিডিংয়ে দিন। আপনার রিডিংটা যত ফ্লুয়েন্ট করা যায়, আপনি যত তাড়াতাড়ি রিডিংটা পড়তে পারেন, ঠিক আছে, এটা একটা ব্যবস্থা করেন। পুরা রিডিং পড়া লাগবে না, জাস্ট কেমনে করে স্ক্যানিং আপনি তাড়াতাড়ি করতে পারতেছেন, কেমনে করে সব ওয়ার্ডগুলো বের করতে পারতেছেন, কোনো ধরনের সমস্যা হইতেছে নাকি, এগুলা খালি আপনি দেখবেন। এগুলা খালি রিপিট করতে থাকবেন। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে 2 ঘন্টা খালি রিডিং পড়বেন। রিডিং পড়তে দেখবেন যে রিডিংটা আপনার 30 মিনিট লাগতেছিল ওইটা আপনার 15 মিনিটে হয়ে যেতেছে, 12 মিনিটে হয়ে যেতেছে। আর যদি সিডি এক্সাম দিয়ে থাকেন, আমরা তো এমনি তো বই পড়তে অনেক পছন্দ করি, হ্যাঁ অনেকেই দেখবেন পিডিএফ পড়তে পছন্দ করে না। তো সিডি এক্সামের জন্য আমি বলবো যে স্পেসিফিকলি পিডিএফ পড়ার প্র্যাকটিসটা করতে, কোনো একটা কম্পিউটারে বা কিছুতে। আপনি যদি পিডিএফ পড়ার প্র্যাকটিসটা করেন তাহলে দেখবেন যে হচ্ছে ওই সমস্যাটা হইতেছে না, ওই বই পড়ার যে সমস্যাটা বা হচ্ছে কাগজে পড়ার যে অভ্যাসটা, এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আপনি দেখবেন যে তখন পরীক্ষা দিতে গেলেও, সিডি এক্সাম দিতে গেলেও আপনার এই যে সুবিধা হবে আর কি। পিডিএফটা আপনি ঠিকভাবে পড়তে পারবেন, পিডিএফে ঠিকভাবে হাইলাইট করতে পারবেন, পিডিএফে তারপর হচ্ছে যদি কিওয়ার্ড থাকে কোনো কিছু ওইটা সুন্দরভাবে হাইলাইট করতে পারবেন, এটসেট্রা। তো ওই অনুযায়ী আমরা দেখি নেক্সট স্লাইডে বিগিনারদের কমন মিস্টেক, যেটা সব বিগিনাররাই করে আসতেছে, আমি আমার নিজের স্টুডেন্টদের মধ্যে দেখি, যে পুরা প্যাসেজ বুঝতে চাওয়া। হ্যাঁ, পুরা প্যাসেজটা খালি পড়তে চায়, তার উপর দিয়ে দেখবেন যে হচ্ছে প্রত্যেকটা প্যাসেজ বারবার খালি রিডিং পড়তেছে, বারবার দেখতেছে ও আচ্ছা ঠিক আছে এটা আসলে কি মিন করতেছে এটসেট্রা। বাট রিডিং তো হচ্ছে মানে আইএলটিএস রিডিংয়ের সমস্যাটা হচ্ছে আপনাদেরকে একটু ট্রিক করা, যে হচ্ছে আপনার সার্চ করে আনসারগুলো বের করতে হবে, জাস্ট রিডিং পড়লে হবে না, ঠিক আছে। চেষ্টা করবেন প্যাসেজ আর কি পুরাটা না পড়তে, এমনি কন্টিনিউ করে যেতে, তা আমাদের প্রতিটা শব্দ অনুবাদ করা। হ্যাঁ, এটা সবচেয়ে কমন মিস্টেক, যে প্রত্যেকটা শব্দ আপনি পুরো প্যাসেজটা পড়ার পরে আর প্রত্যেকটা শব্দ অনুবাদ করার চেষ্টা করতেছেন। কেন? আপনার রিডিং তো হচ্ছে পুরোটুকু লাগবে না, জাস্ট কোশ্চেনের পার্টটা অতটুকু দরকার, কোশ্চেনের আনসারটা যে পার্টটাতে আছে অতটুকু দরকার। তো আপনি ওইটা কীভাবে বের করবেন? স্ক্যানিং, পুরা প্যাসেজটা পড়া, এমনি করে বের করবেন। বা প্যাসেজের যে সিকোয়েন্সিয়াল আনসার থাকে, এই যে আলাদা যে টিপগুলো দেওয়া থাকে, এমনি করে দাগ দেওয়া থাকবে, মনে করেন প্রত্যেকটা লাইন আপনার আনসার 1 নাম্বারে এখানে, 2 নাম্বার তাইলে এখানে হবে, 2 নাম্বার কখনো 1-এর আগে হবে না। তো এইসব যদি আপনি মেন করেন তাহলে দেখবেন যে পুরোটুকু আবার পড়া লাগতেছে না, প্রত্যেকটা শব্দ অনুবাদ করা লাগতেছে না। তা আবার হচ্ছে সময় না দেখে যদি পড়েন তাহলে দেখবেন যে পরীক্ষার হলে যে আপনার টাইম মেনটেন করতে পারতেছেন না, 15 থেকে 16-20 মিনিট এরকম করে সমস্যা হইতেছে, আপনি ঠিকভাবে করতে পারতেছেন না। আচ্ছা, ভুল থেকে না শেখা, যে আপনি নোটবুকে মনে করেন লিখলেন না কি ভুল করছেন, আপনি মক টেস্টটা দিলেন কিন্তু ভুলগুলো ঠিক করলেন না, তো ওইগুলো দেখবেন ভুলগুলো রয়েই গেছে। আপনি যখন নেক্সট টাইম পরীক্ষা দিবেন
আর নেক্সট টাইম হচ্ছে এই যে মক টেস্ট দিবেন তখন দেখবেন সেম ভুল হয়ে গেছে কিন্তু আপনি তাও ঠিক করলেন না। তো পরীক্ষার হলে যে অবশ্যই দেখবেন যে ভুল হয়েছে। এখন ওই ভুলগুলো তো তখন আবার ঠিক করা যাবে না। আপনি যত টাকা দিয়েছেন সব টাকাই লস ওই আজ পরীক্ষার জন্য। তো এর জন্য আমি বলবো যে ভুলগুলো সবসময় ঠিক করার জন্য এই কমন মিস্টেকগুলো না করার জন্য। তা আমাদের তো এই ভুলগুলো এড়িয়ে চলুন, যত যেভাবে সম্ভব এই ভুলগুলো এড়িয়ে চলুন, আর ভুলগুলো যাতে না হয় তা একটু চেষ্টা করুন। Yeah, that is all. Thank you very much.